হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের 5th লেকচারে। আজকের ক্লাসে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লুইস ডট গঠন কিভাবে অঙ্কন করতে হয়, যেটা তোমরা ছোটবেলায় শিখে আসছো। তো সেটাকে আরো নতুন পদ্ধতিতে সেটাকে কিভাবে শেখা যায়, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কাউন্ট করে সেটাকে কিভাবে শেখা যায়, এবং কারা কারা মানে কোন কোন স্ট্রাকচার গুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, এই লুইস ডট স্ট্রাকচার থেকে তোমাকে অনেকগুলো স্ট্রাকচার দেখে মনে হবে কি প্রত্যেকের মধ্যে অষ্টক ফিলাপের সূত্র তুমি যদি ফেলে দাও তাহলে তোমার মনে হবে কি প্রত্যেকটা স্ট্রাকচারই ঠিক, কিন্তু কোন স্ট্রাকচারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তো সেটা তুমি কি করে বুঝতে পারবে। তো সেই বিষয়গুলো আজকে ক্লাসে আমরা শিখবো। তাহলে লুইস ডট স্ট্রাকচার কিভাবে অঙ্কন করতে হয়, কোন একটা অ্যানায়নের স্ট্রাকচার মানে কোন একটা আয়ন তোমাকে দেওয়ার পরে তুমি কি করে বুঝতে পারবে তার গঠনটা কি হবে, সেটা কিন্তু আজকে ক্লাসে আমরা শিখে নেবো। তাহলে বুঝতে পারছো আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, লুইস ডট স্ট্রাকচার সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শিখে আসছি। তো অ্যাকচুয়ালি লুইস ডট স্ট্রাকচারটা কি জিনিস, মানে তোমরা তো লুইস ডট স্ট্রাকচার, তোমাকে যদি বলি এখনই বলি যে অক্সিজেনের লুইস ডট স্ট্রাকচার আঁকাও, হাইড্রোজেন লুইস ডট স্ট্রাকচার তোমরা অঙ্কন করে ফেলতে পারবে। তো অ্যাকচুয়ালি লুইস ডট স্ট্রাকচারের কেন প্রয়োজন পড়েছিল বা লুইস ডট স্ট্রাকচারটা কিভাবে এসেছিল, এবং তোমাকে যদি অন্যান্য আয়নগুলো দিই, কোনো একটা অ্যানায়নের যদি তোমাকে লুইস ডট স্ট্রাকচার আঁকাতে বলি তাহলে তুমি কিভাবে সেটা অঙ্কন করবে, তো সেই প্রসেসগুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করব। দেখো, লুইস ডট স্ট্রাকচারটা মেইনলি যখন আমরা প্রথমে আয়নিক কম্পাউন্ড পড়লাম, তা আয়নিক কম্পাউন্ড পড়ার পরে তোমার লুইস প্রথম একটা কনসেপ্ট দিয়েছিল কি না, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন তৈরি হতে পারে, যেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ধন বলছি। তো সেই কোভ্যালেন্ট বন্ধন গুলো মানে কোনো একটা দুটি এলিমেন্ট যখন তারা হচ্ছে গিয়ে কম্বাইন করে যখন হচ্ছে গিয়ে বন্ধন তৈরি করছে, কোভ্যালেন্ট বন্ধন তৈরি করছে, তো সেই কোভ্যালেন্ট বন্ধন তৈরি করার সময় তাদের মধ্যে কতগুলি বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধন সংখ্যাগুলি বোঝানোর জন্য আমরা এই লুইস ডট স্ট্রাকচার গুলো আমরা ইউজ করি। এবার লুইস ডট স্ট্রাকচারটা ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে না, তাদের ভ্যালেন্স শিলে কতগুলো ইলেকট্রন আছে, তো সেই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তো তার জন্য আমাদের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করার জন্য যে প্রসেসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা যে প্রসেসটা আমাদের বেশি ইউজ করতে হবে সেটা হচ্ছে কি অক্টেট রুল, ঠিক আছে। এবং সেই অক্টেট রুলটা কে দিয়েছিল না, লুইস প্রথম এই অক্টেট রুলটা মার্কেটে নিয়ে এসেছিলেন, এবং সেই প্রসেসটাই কিন্তু আমরা ইউজ করব। এবং দেখো, আমরা লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে যে কোনো অ্যানায়ন, তোমাকে যদি বলি যে কোনো অ্যানায়ন, আমাদের কেমিস্ট্রিতে যে অ্যানায়ন গুলো আছে, তো যে কোনো অ্যানায়ন বলো, যে কোনো অণু বলো, যে কোনো অণুর তোমরা কি করতে পারবে না, লুইস ডট স্ট্রাকচার এখন অঙ্কন করতে পারবে। তো তার জন্য আমি যেই প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই প্রসেসটাই তোমরা ফলো করবে। কেন দেখো, এই লুইস ডট স্ট্রাকচার কিন্তু অনেক ভাবে অনেক জায়গা থেকে তোমরা অনেক বইতে অনেক প্রসেসে লেখা থাকতে পারে, তবে আমি যে প্রসেসটা শেখাচ্ছি সেটা আমাদের একটা টার্গেট আছে। কেননা এই প্রসেসটা তোমরা যদি শিখে যেতে পারো তাহলে পরবর্তীতে আমরা যখন ভেসপার থিওরি করবো তখন কিন্তু এই প্রসেসটা কাজে লাগবে আর কি, যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা কাউন্ট করার এই প্রসেসটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। তাই জন্য আমি আজকে যে প্রসেসটা শেখাচ্ছি তোমরা সেটাই কিন্তু ফলো করবে, ঠিক আছে। এবং ওটা যদি ফলো করো তাহলে পরবর্তীতে অনেকগুলো টপিক আমাদের করতে খুব সহজ হবে। দেখো, এই লুইস ডট বিষয়টা এখানে আমাদের কি কি প্রয়োজন পড়বে। তো লুইস ডট স্ট্রাকচারের সাথে আমরা কি বললাম না, যে কোনো আয়ন বলো বা যে কোনো অণুর আমরা কি করতে পারবো না, হচ্ছে গিয়ে তোমার গঠনটা অঙ্কন করতে পারবো, ঠিক আছে। শেপ না, কিন্তু শেপ কিন্তু আলাদা জিনিস, সেটা আমরা পরবর্তীতে আসবো, নেক্সট ক্লাসগুলোতে আসবো। শেপ মানে কি আকৃতি, আকৃতি কি হবে সেটা কিন্তু আমরা লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে কোনো রকম ধারণা পাবো না, ঠিক আছে। আকৃতি আর গঠন সেটা কিন্তু ভিন্ন কথা, ঠিক আছে। গঠন মানে কি কতগুলো বন্ধন তৈরি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ধন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বলতে পারবো। দেখো, লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে আমরা কি বললাম স্যার, এখানে আমাদের যেটা করতে হবে যে এখানে বলা হয়েছে লুইস কি বলেছেন না, লুইস বলেছে যে কোনো এলিমেন্ট মানে হচ্ছে আদর্শ এলিমেন্ট গুলো যারা হচ্ছে সহজেই বিক্রিয়া অংশগ্রহণ করে, তো তারা সবসময় কি করে না, তাদের ভ্যালেন্স শেলে অষ্টক পূর্তি করতে চায়, তাই তো। এবং সেখানে হাইড্রোজেনটা সেটা ডুয়াল পূর্তি করে, হাইড্রোজেনটা ছাড়ো, কিন্তু বাকি এলিমেন্ট গুলো তারা সবসময় তাদের যোজ্যতা কক্ষে অষ্টক পূর্তি করতে চায়, তো সেটা আমরা জানি প্রত্যেকে, তাই তো। এবং এই লুইস ডট স্ট্রাকচার আমরা করার সময় কিছু কিছু এলিমেন্ট দেখবো যাদের হচ্ছে কেন্দ্রীয় পরমাণুগুলি কিন্তু অষ্টক সূত্র নাও মানতে পারে, ঠিক আছে। মোস্ট অফ কেসে আমরা দেখবো যে কিছু কিছু এলিমেন্ট আছে, সবাই না, সবাই তোমার অষ্টক সূত্র মেনে চলবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম ইউজ করতে হবে, ঠিক আছে। সেগুলো আমরা করতে করতে সব বুঝিয়ে যাবো। এই লুইস ডট গঠন অঙ্কন করার জন্য আমাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে। তোমরা চট করে সেই প্রসেসটা, আমি যে প্রসেসগুলো বলছি তোমাদেরকে, সেই
কারণ দেখো বইয়ে যেটুকু বলা আছে সেটুকু পড়ে কিন্তু তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে না কনসেপ্টটা। তাই জন্য আমি তোমাদেরকে পুরো ভেঙে ভেঙে বিষয়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় নোট করে নাও, তাহলে তোমাদের মানে পুরো জিনিসটা বুঝতে কিন্তু সুবিধা হবে। এবং এই যে আমরা এক্ষুনি করবো ভ্যালেন্স শেল ইলেকট্রন কাউন্ট করার যে প্রসেসটা, সেটা কিন্তু ভালো করে শিখে নেবে। কোথাও যদি প্রবলেম হয় তাহলে তুমি কিন্তু যদি আজকের ক্লাসে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাসে ওগুলো কভার করার চেষ্টা করবো। দেখো লুইস ডট স্ট্রাকচার করার সময় আমাদের কি করতে হবে স্যার, প্রথম প্রসেস হচ্ছে গিয়ে যে কোনো একটা, ধরে নাও তোমাকে যৌগ দেওয়া হলো, কোনো একটা যৌগ দেওয়া হয়েছে, এবার এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু কে হবে সেটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে, কেন্দ্রীয় পরমাণু কে হবে। তাহলে ফার্স্ট প্রসেস হচ্ছে কি আমাদের কোশ্চিন যখনই যে কোনো পরমাণু বা যে কোনো তোমাকে যৌগ দেওয়া হবে তখন তার লুইস ডট স্ট্রাকচার আঁকাতে বলবে, তখন ফার্স্ট কোশ্চিন আসবে কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু কে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চিন, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু কে হবে বা কাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বানাবো। দেখো এটার অ্যান্সার হিসেবে আমরা যে প্রসেসটা আমরা মনে রাখবো, যে তোমাদের এখানে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু সেই হবে যার সংখ্যাটা কম। ধরে নাও সাপোজ এখানে হচ্ছে কি তোমার, এটাকে তো আমরা বলছি না, যেমন ধরে নাও কোথাও আমি যদি তোমাকে বলা হয় যে SF6 এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কে হবে, তাহলে আমরা প্রথম হচ্ছে গিয়ে যার সংখ্যাটি কম সেটাই কেন্দ্রীয় পরমাণু হবে। যার সংখ্যাটা কম মানে ফার্স্ট আমরা দেখবো কার সংখ্যাটা কম, সেই সংখ্যাটা দেখবো। সেকেন্ড প্রসেস কি স্যার, সেকেন্ড প্রসেস মানে সেকেন্ড দেখবো যদি দুটোই যদি সংখ্যা কম হয় তখন কি করব, তখন নেক্সট আসবে হচ্ছে গিয়ে যার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কম হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, ঠিক আছে। তারপরে প্রসেসগুলো লিখে নাও, তবে তোমার ব্যাপারটা বলে দিচ্ছি। তৃতীয় পয়েন্টটা দেখো স্যার, তৃতীয় পয়েন্টটা কি বললাম না, যার আকার বড় হবে, ঠিক আছে। চতুর্থ পয়েন্ট কি বললাম, যার অ্যাটমিক নাম্বার বেশি হবে। এই চারটা পয়েন্ট একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমার দেখো ফার্স্ট আমি তোমাকে ধরো এরকম করে বলে দেওয়া হলো যে তোমাকে বলা হলো যে এরকম একটা কম্পাউন্ড হচ্ছে SOCl2, ঠিক আছে, এই কম্পাউন্ডটা। এবার ফার্স্ট কাজ কি স্যার আমাদের, ফার্স্ট আমি বললাম কি যে দেখো যার সংখ্যাটা কম আছে তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বানাবো, ফার্স্ট কাজ। এবার দেখো এখানে কি বললাম, কার্বন একটা আছে, অক্সিজেন একটা আছে, ক্লোরিন দুটো আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে হতে পারে, হয় কার্বন হবে বা অক্সিজেন হবে। যখন কন্ট্রোভার্সি চলে আসবে যে এইটা প্রথমটা যখন ফেল করে গেল তখন দ্বিতীয়টাতে চলে যাবো, ঠিক আছে। তাহলে দেখো যার সংখ্যাটা কম সে কেন্দ্রীয় পরমাণু হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যদি ওটা যদি ফেল করে তাহলে নেক্সট পার্টে চলে আসো, যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা হচ্ছে কি তোমার সেন্ট্রাল অ্যাটম হবে। তাহলে তোমার এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা কম, অবশ্যই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে এটা হয়ে যাবে তোমার কেন্দ্রীয় পরমাণু, এটা কিন্তু তোমার প্রান্তীয় পরমাণুগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি এটাও যদি ফেল করে যায়, কোথাও যদি তড়িৎ ঋণাত্মকতা দুজনে যদি সমান হয়ে যায়, তাহলে নেক্সট চলে আসবো আমরা হচ্ছে যার আকার বড় হবে সেই কেন্দ্রীয় পরমাণু হবে। এবার যদি এটাও যদি ফেল করে যায় তাহলে দেখবো যার অ্যাটমিক নাম্বার বেশি সে কেন্দ্রীয় পরমাণু হবে। মোস্ট অফ কেসে আমাদের এই চারটা পয়েন্টের মধ্যেই তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তুমি আরামে বের করে নিতে পারবে। তোমার এত দূর যেতেই হবে না, তুমি এই প্রথম দুটো পয়েন্ট করলেই তোমার দেখবে যে তুমি বের করে ফেলতে পারবে যে কোনটা সেন্ট্রাল পরমাণু হবে, ঠিক আছে। বুঝে গেছি ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট আমাদের যে কোশ্চেনটা চলে আসবে স্যার, নেক্সট আরো কয়েকটা বিষয় এখানে তোমাদেরকে লিখে রাখতে হবে, যে এটা হলো কেন্দ্রীয় পরমাণু কি হবে সেটাও বুঝতে পারলাম। এবার এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, এই জায়গা থেকে নেক্সট পয়েন্ট তোমরা লিখে রাখবে। নেক্সট পয়েন্ট তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে কি দেখো এখানে একটা ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ মেরে লিখে রাখো, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন এবং ফ্লুরিন এরা সব সময় প্রান্তীয়, ঠিক আছে, বা এইভাবে লিখে রাখো প্রান্তীয়, লিখে রাখো প্রান্তীয় পরমাণু হয়, ঠিক আছে। এবার এই বিষয়টা কি জিনিস স্যার, এরা কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, ঠিক আছে। মানে তোমার এই হাইড্রোজেন এন্ড ফ্লুরিন এরা কখনো সেন্ট্রাল অ্যাটম হতে পারে না, সেন্ট্রাল অ্যাটম হবে না, ঠিক আছে। এটা তো মাথায় রাখবে। কেন দেখো হাইড্রোজেন তো সবসময় একটাই বন্ধন তৈরি করে, তাহলে ও মাঝখানে ঢুকবে কি করে। আর ফ্লুরিনে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, গোটা পিরিয়ডের সব থেকে বেশি, আর আমরা জানি কি যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি তারা কিন্তু কখনো কেন্দ্রীয় পরমাণু হয় না, ঠিক আছে। তাই জন্য ফ্লুরিন এবং হাইড্রোজেন এটা সবসময় যেহেতু একটা করে বন্ধন তৈরি করে, তাই জন্য এরা কিন্তু কখনো কেন্দ্রীয় পরমাণু হবে না। নেক্সট পয়েন্ট স্যার, নেক্সট আমরা যে পয়েন্টটা, অক্সিজেন শুধুমাত্র কয়েকটা যৌগের ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় পরমাণু হয়, কিন্তু মোস্ট অফ কেসে অক্সিজেনও কিন্তু তোমার প্রান্তীয় পরমাণু হিসেবে কাজ করে, ঠিক আছে। তা অক্সিজেনকে আমরা লিখে রাখি। তারপর তোমার সালফার হতে পারে, তোমার ফসফরাস হতে পারে, ক্লোরিন হতে পারে, তোমার ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, তারপরে তোমার হচ্ছে নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, সালফার তো লিখেছি, তো ধরো এই সমস্ত, ঠিক আছে, ইত্যাদি লিখে রাখো। ইত্যাদি এরা হচ্ছে কি না তোমার কি হয়, কেন্দ্রীয় পরমাণু হয়, সাধারণত এরা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হয়, ঠিক আছে। নেক্সট সেমিস্টারে চলে আসবো, সেটা হচ্ছে কি তোমার, এটা তো প্রথমে আমরা তাহলে বুঝতে পারলাম যে কেন্দ্রীয় পরমাণু কে হবে, প্রান্তীয় পরমাণু কে হবে, সেগুলো আমরা বুঝতে পারলাম।
এবার নেক্সট প্রসেসে চলে আসবো। নেক্সট তোমার হচ্ছে কি ওই যে তোমার প্রথম যে 3টা পয়েন্ট করলে তাদেরকে তুমি একটা পয়েন্টের মধ্যেই রাখো, ঠিক আছে, কে কেন্দ্র পরমাণু হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট প্রসেস, ঠিক আছে, ওটাকে স্টেপ 1, এটাকে তোমরা স্টেপ 2 লিখে রাখো, মানে স্টেপ 2 লিখে রাখো, আর সামনে ওটাকে স্টেপ 1 দিয়ে দাও, ঠিক আছে, স্টেপ 1। ঠিক আছে, স্টেপ 2 তে আমরা কি করবো স্যার? স্টেপ 2 তে আমাদেরকে করতে হবে কি, যে সবগুলো পরমাণুর অক্টেট ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2 তে। এবার এখানে তুমি সাব হেডিং করে বা পয়েন্ট করে লিখে রাখতে পারো যে তোমার দেখো তাহলে সবারই তুমি অক্টেট ফিল আপ করবে, ঠিক আছে, না ও করতে পারে, ঠিক আছে। এবার দেখো কেন্দ্রীয় পরমাণুর কাছে একটা রিল্যাক্সেশন আছে কি, যে কেন্দ্রীয় পরমাণু ও কিন্তু তোমার অষ্টক পূর্তি করতেও পারে আবার নাও করতে পারে, ওটা ম্যাক্সিমামও করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা জিনিস কি বললাম স্যার, আরেকটা জিনিস পয়েন্ট লিখে রাখতে পারো, কেন্দ্রীয় পরমাণু সে তোমার হচ্ছে ম্যাক্সিমাম যোজ্যতায় থাকবে, ঠিক আছে। কি বললাম স্যার? কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ সমযোজ্যতা দেখাবে, ঠিক আছে। দেখ এই জায়গাটা একটু বেশি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে স্যার। দেখো এই জায়গাটা আমি কি বললাম না, তোমার সব পরমাণু অষ্টক পূর্তি করতে হবে, কিন্তু কেন্দ্রীয় পরমাণু তো অষ্টক পূর্তি করবে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দেখবো যে কেন্দ্রীয় পরমাণু সে কিন্তু অষ্টক পূর্তি নাও করতে পারে, মানে কেন্দ্রীয় পরমাণুকে তোমাকে ওই ছাড়টা দিতে হবে। কেন্দ্রীয় পরমাণু বললো যে আমি কিন্তু অষ্টক পূর্তি করব বা আমি অষ্টকের বেশিও করতে পারি, ঠিক আছে, এই স্বাধীনতা আমাকে দিতে হবে। কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে এটা কিন্তু তোমাকে স্বাধীনতা দিতে হবে। কোন কোন দেখবো যে ওরা পরিবর্তনশীল জনসংখ্যা দেখাবে, তো সেটা আমরা উদাহরণগুলো করলে বুঝতে পারবো। এবং আমরা চেষ্টা করবো যে অনেক সময় আমাদের কাছে এরকম প্রবাবিলিটি আসবে যে তোমাকে হচ্ছে গিয়ে অষ্টক পূর্তি সবাই করে যাচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে কি না, যেন কেন্দ্রীয় পরমাণুটা সেটা যেন সর্বোচ্চ সমযোজ্যতা দেখাতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটুকু একটা বোঝা গেছে। এবার স্যার এখানে আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, যে সমযোজ্যতা বিষয়টা কি জিনিস, ঠিক আছে। স্টেপ 3 তে চলে আসি আমরা। দেখো এগুলো স্টেপ 3 স্টেপ 1 করছি, যদিও আমাদের পরবর্তী আমরা প্রসেসটা শিখবো এখনই। দেখো স্টেপ 3 তে চলে আসো। এবার হচ্ছে গিয়ে তোমার সর্বোচ্চ সমযোজ্যতা বা কোন গ্রুপের কোন এলিমেন্ট সমযোজ্যতা দেখায় সেই বিষয়টা আমাদের সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। দেখো আমরা বললাম কেন্দ্রীয় পরমাণু কারা কারা হতে পারে, তোমার অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ইটিসি, ঠিক আছে, এগুলো হতে পারে। এবার অক্সিজেন সে তার সমযোজ্যতা কত করতে পারে, মানে ম্যাক্সিমাম সমযোজ্যতা মানে কি, ও কতগুলো বন্ধন তৈরি করতে পারে, বা সব থেকে ভালো করে বলতে গেলে ব্যাপারটাকে আমরা এইভাবে বলবো যে ওর যোজ্যতা কক্ষে কতগুলো ও অযুগ্ম ইলেকট্রন রাখতে পারে বা কতগুলো অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পারে, সেটা হচ্ছে তার সর্বোচ্চ সমযোজ্যতা, ঠিক আছে। সমযোজ্যতা মানে কতগুলো বন্ধন তৈরি করতে পারবে সেটা, ঠিক আছে। দেখো অক্সিজেন ও ম্যাক্সিমাম ও হচ্ছে মোস্ট অফ কেসে 2 করে, ঠিক আছে, মোস্ট অফ কেসে 2 করে, কিন্তু কোন কোন জায়গায় ও 3ও করতে পারে। দেখবো যে আমরা যখন হাইড্রোনিয়াম আয়নটা তৈরি করব সেখানে ও 3ও করতে পারে, কিন্তু এটা রেয়ার, ঠিক আছে, 3টা খুবই কম, ঠিক। ক্ষেত্রে ও 2 করতে পারে, 4 করতে পারে, 6 করতে পারে, ঠিক আছে। তাহলে সালফারের সর্বোচ্চ সমযোজ্যতা হচ্ছে 6, ও কিন্তু ম্যাক্সিমাম 6 দেখাবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমাদের কাজে লাগবে পরবর্তীতে। তাহলে সালফার 2 করতে পারে, 4 করতে পারে, 6 করতে পারে। ফসফরাস কি করতে পারে স্যার? ফসফরাস 3 এবং 5, মানে ফসফরাসের সর্বোচ্চ 5 হয়, ঠিক আছে। এবার নাইট্রোজেনের স্যার কত হবে? নাইট্রোজেনও 3 এবং 5 করতে পারে, কিন্তু 5 ও করে না, ঠিক আছে। নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা, এই জায়গায় ভালো করে খেয়াল রাখবে যে নাইট্রোজেন সর্বোচ্চ সমযোজ্যতা বা নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টি বন্ধন তৈরি করতে পারে, তার বেশি কিন্তু বন্ধন তৈরি করে না। যদিও নাইট্রোজেনের সমযোজ্যতা 5 হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেন কিন্তু সর্বোচ্চ সমযোজ্যতা 4 দেখাতে পারে, ঠিক আছে। এটা ক্লিয়ার লাগবে যে 3 এবং হচ্ছে কি ও 4 করতে পারে, নাইট্রোজেনের সমযোজ্যতা 3 এবং 4 হতে পারে। ক্লোরিনের কত হতে পারে স্যার? ক্লোরিনের 1 হতে পারে, তারপরে তোমার 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, মানে এই গ্রুপে শুধু ক্লোরিন না, তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই কিন্তু তোমার হচ্ছে গিয়ে 1, 3, 5, 7 এবং সর্বোচ্চ 7 হতে পারে। ব্রোমিনের ক্ষেত্রেও স্যার একই, 1 তোমার হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। আয়োডিনের ক্ষেত্রেও ঠিক তাই, ঠিক আছে। তাহলে এদের সমযোজ্যতা 7 হবে, ঠিক আছে। এখন হবে স্যার কার্বনের কত হবে? কার্বনের তোমার হচ্ছে 4 হতে পারে, ঠিক আছে। কার্বন মোস্ট অফ কেসে 4ই দেখাবে। সিলিকন কত দেখাবে স্যার? সিলিকনের ক্ষেত্রেও আমরা দেখবো যে সিলিকনও 4 দেখাবে, ঠিক আছে। তো
এটা হচ্ছে কি, এবার ধরে নাও কোনো একটা এলিমেন্ট তার সমযোজ্যতা সর্বোচ্চ কত হবে সেটা আমরা সে কোন গ্রুপে অবস্থান করছে সেই গ্রুপ দেখে আমরা বলে দিতে পারবো। যেমন ধরে নাও স্যার গ্রুপ 13 এর যে এলিমেন্ট গুলো, গ্রুপ 13 এর মধ্যে কারা কারা আছে, গ্রুপ 13 এর মধ্যে তোমার কি কি আছে না, গ্রুপ 13 এ তোমার আছে বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এরা আছে। তারপরে এখন 14 13 নম্বরের সর্বোচ্চ সমযোজ্যতা আমরা দেখতে পাবো হচ্ছে 3, ঠিক আছে, সর্বোচ্চ সমযোজ্যতা আমরা 3 দেখবো আর কি, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 3ই তৈরি করবে। এবং এদের ক্ষেত্রে মানে 14 ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দেখবো হচ্ছে 4, এরা সর্বোচ্চ 4ই তৈরি করবে। 15 ক্ষেত্রে কত দেখবো স্যার বলো, 15 ক্ষেত্রে 5 দেখবো, ঠিক আছে। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে ওই 4 দেখা যায়, এটা এক্সেপশনাল, ঠিক আছে, কেন এটা সেটা পরবর্তীতে আমরা শিখবো এগুলো। 16 ক্ষেত্রে সর্বোচ্চ কত দেখা যাবে, 6 দেখা যাবে। 17 ক্ষেত্রে কত দেখা যাবে, 7 দেখা যাবে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ জারণ সংখ্যা কত দেখা যাবে বা সর্বোচ্চ সমযোজ্যতা কত দেখা যাবে সেটা কিন্তু আমাদের তাদের গ্রুপ কোন গ্রুপে অবস্থান করছে সেই গ্রুপ নাম্বার দেখে আমরা কিন্তু বলতে পারবো। এটা গেল, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম কে কত সর্বোচ্চ সমযোজ্যতা দেখাবে সেটা আমরা বুঝতে পেরে গেছি। এবার নেক্সট আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদের এখান থেকে। দেখো এগুলো কিন্তু আমরা থিওরি বিষয়টা আলোচনা করছি এবং একটু পরে তোমরা এই বিষয়গুলো লিখে নাও, এখন তোমরা বিষয়টা তোমাদের মজা পাবে আর কি যখন তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু বিষয়টা একটু বলে দিই, যেগুলো বইয়ে বলা আছে সেই জিনিসগুলো তোমাদের একটু বলে দিই, প্র্যাকটিস করলে বিষয়গুলো খুব মজা লাগবে আর কি। দেখো পরে আরেকটা পয়েন্ট তোমরা হ্যাশট্যাগ মানে লিখে রাখতে পারো এখানে একটা বিষয়, যে যদি যৌগটির মধ্যে মাইনাস আধান থাকে তাহলে মাইনাসটা সবসময় কি হবে না তোমার প্রান্তীয় পরমাণুগুলোর মধ্যে থাকবে, আর যদি কোথাও ধনাত্মক আধান থাকে পজিটিভ থাকে, পজিটিভ চার্জ গুলো সবসময় তোমার কেন্দ্রীয় পরমাণুর মধ্যেই থাকবে, ঠিক আছে। বিষয়টা কি জিনিস দেখো, কি বললাম, যদি মাইনাস চার্জ থাকে মাইনাস চার্জটা সবসময় কি কোথায় থাকবে না তোমার টার্মিনাল অ্যাটম গুলোর ক্ষেত্রে, ঠিক আছে, তোমার কোথায় থাকবে না প্রান্তীয় পরমাণুর মধ্যে থাকবে, ঠিক আছে, পরমাণু মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর পজিটিভ আধানগুলো কোথায় থাকবে না তোমার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে থাকবে, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে থাকবে। এই বিষয়টা কি জিনিস একটু পরে বুঝতে পারবে, কিন্তু মোস্ট অফ কেসে এটাই হবে, ঠিক আছে, এই সূত্রে ফলো করবে। সাপোজ কিরকম স্যার, সাপোজ ধরো তোমাকে বলা হলো যে NO3 মাইনাস, ঠিক আছে, এবার এই মাইনাসটা কোথায় কার মধ্যে আছে, নাইট্রোজেনের মাথায় আছে না অক্সিজেনের মাথায় আছে, কি করে বুঝবে? তাহলে আমি এখনই কি বললাম স্যার, যদি মাইনাস আধান থাকে তাহলে সেটা কি থাকবে না প্রান্তীয় পরমাণুর মধ্যে থাকবে। আর ধরুন সাপোজ তোমাকে বলা হলো যে H3O প্লাস, ঠিক আছে, এই প্লাসটা কার মাথায় আছে, প্লাস কোথায় থাকে কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে অক্সিজেন, তাহলে কেন্দ্রীয় পরমাণু মাথায় আছে, ঠিক আছে, এই বিষয়টা আমি বলতে যাচ্ছি, ঠিক আছে, এটা নোট করে নিয়েছো। তাহলে মোটামুটি এটুকু গেল যে আমাদের থিওরি পার্ট, ঠিক আছে। এবার আমরা লুইস ডট স্ট্রাকচার আমরা আঁকানোর জন্য যে প্রসেসটা আমাদের ইউজ করতে হবে সেটা আমরা শিখবো, ঠিক আছে। পরমাণুগুলির মধ্যে, ঠিক আছে, পরমাণুগুলির মধ্যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন গণনা করতে হবে, ঠিক আছে, স্টেপ 1। স্টেপ 2 না আমরা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রনের সংখ্যা বের করব, ঠিক আছে। স্টেপ 2 তে আমরা কি বললাম স্যার, বন্ড পেয়ার ইলেকট্রন গণনা করব, ঠিক আছে, এটা কিভাবে করব না আমরা বন্ড পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, বিপিই লিখলাম, বিপিই সমান সমান হবে তোমার হচ্ছে গিয়ে 2 ইনটু বন্ড, ঠিক আছে, 2 ইনটু নাম্বার অফ বন্ড, ঠিক আছে, এটা, ঠিক আছে, বুঝে গেছি বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে কাউন্ট করব, ঠিক আছে। আচ্ছা স্টেপ 3, ঠিক আছে, তারপরে নেক্সট চলে আসবো স্টেপ 3 তে, লোন পেয়ার গণনা করব, ঠিক আছে, এবার লোন পেয়ারটা কিভাবে গণনা করব, দেখো লোন পেয়ারকে আমরা এলপি দিয়ে লিখলাম, এলপি সমান সমান কি হবে না তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, ঠিক আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, ঠিক আছে, আমি ভিই দিয়ে লিখলাম, ভিই মাইনাস ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থেকে যদি আমরা বন্ড ইলেকট্রন, ঠিক আছে, বিপিই যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা। এই যে আমরা লোন পেয়ারটা বের করলাম, এই লোন পেয়ারটা আমরা কি কাজে লাগাবো না এটাকে দিয়ে আমরা লোন পেয়ার বানাবো, ঠিক আছে, লোন পেয়ার তৈরি করব, বা এটা দিয়ে আমরা ডাবল বন্ড বা আমরা ট্রিপল বন্ড তৈরি করব। যখন আমরা উদাহরণের মধ্যে আসবে তখন ব্যাপারটা বুঝতে পারবো, ঠিক আছে। তো মোটামুটি এটা ছিল আমাদের প্রসেস, ঠিক আছে, এই 3টা ধাপ আমরা বললাম, 3টা ধাপ ফলো করব, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলো উদাহরণ না করলে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারবো না, এতক্ষণ ধরে আমরা এগুলো গল্প করে গেলাম, কিন্তু উদাহরণ করলে বিষয়টা পুরো ক্লিয়ার হবে। চলো উদাহরণ করি, একটা সহজ উদাহরণ নিয়ে নি আমরা করব। প্রথমে হচ্ছে কি তোমার
ধরে নাও আমরা প্রথমে করলাম হচ্ছে কি H2 নিয়ে, ঠিক আছে, H2 পরমাণু নিয়ে আমরা করছি। চলো এটা তুমি তো বলবে স্যার এটা একদম সিম্পল করে দেওয়া যাবে, চলো করো। আচ্ছা, কিন্তু আমরা প্রসেসটা ফলো করবো, ঠিক আছে, আমরা যে টেকনিকটা শিখলাম সেই টেকনিকটা আমরা ইউজ করবো, ঠিক আছে। চলো প্রসেসটা করো, ঠিক আছে। প্রথমে আমরা কি বললাম স্যার, প্রথমে আমাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা গণনা করতে হবে। ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা কিভাবে বের করবো, তাহলে কি বললাম, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। এবার এখানে কি পরমাণু কি আছে, পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেন আছে, তাহলে এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা, এর হাইড্রোজেনের একটা, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স শেলের ইলেকট্রন কতগুলো হলো না, দুটো হলো, ঠিক আছে। নেক্সট কি বললাম স্যার, নেক্সট হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রনটা গণনা করো, বন্ড পেয়ার ইলেকট্রনটা গণনা করবে। বন্ড পেয়ার ইলেকট্রন কি স্যার, যতগুলো বন্ধন থাকবে ইনটু 2। তাহলে দেখো এইচ আর এইচ এর মধ্যে প্রথমেই তোমরা হচ্ছে কি একটা বন্ধন দিয়ে দেবে, দুটা পরমাণু লিখে আজকে একটা বন্ধন দিয়ে দাও, দিলে একটা বন্ধন মানে কি 2 ইনটু তোমার হচ্ছে কি একটা বন্ধন, তাহলে বন্ধনের ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল না, তোমার হচ্ছে দুটো হয়ে গেল বন্ড পেয়ার ইলেকট্রন। লোন পেয়ারের সংখ্যা গণনা করো, লোন পেয়ারটা, তাহলে লোন পেয়ার কতগুলো আছে স্যার, ভ্যালেন্স শেল ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ কি কোনো লোন পেয়ার নেই। অর্থাৎ কি, তাহলে এই যে আমরা দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, এটাই হয়ে গেল কি হাইড্রোজেনের তোমার ভ্যালেন্স শেল ইলেকট্রন, মানে লোন পেয়ার দেওয়ার কোনো ব্যাপার থাকলো না, ঠিক আছে। এই বিষয়টা তো সিম্পল, এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের লুইস ডট স্ট্রাকচার। তো চলো পরেরটা অক্সিজেনটা করো। অক্সিজেনের কি হবে বলো, প্রসেস বলো। প্রথমে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কাউন্ট করো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এখানে একটু মজা লাগবে, চলো করো। আচ্ছা দেখো, অক্সিজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে স্যার, অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত, 8। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন কিভাবে বের করবো, এই যে আমরা ছোটবেলায় করেছিলাম 9, 10 যে প্রসেসটা ইউজ করেছিলাম সেই প্রসেসটা ইউজ করো, ঠিক আছে। তাহলে 8 মানে কি 2,6, অর্থাৎ কি অক্সিজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টি আছে, ঠিক আছে। তাহলে একটা অক্সিজেন 6টা, তাহলে টোটাল কত হবে, দুটো অক্সিজেনের জন্য তোমার দুটো অক্সিজেনের জন্য টোটাল 12টা হচ্ছে কি এর ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে দুজনের, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা কি বললাম স্যার, বন্ড পেয়ার ইলেকট্রন আমাকে কাউন্ট করতে হবে, বন্ড পেয়ার ইলেকট্রন কাউন্ট করবো। বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে কাউন্ট করবো স্যার, প্রথমে আমার ফার্স্ট কাজ কি দেখো, ফার্স্ট কাজ হচ্ছে তোমার এই অক্সিজেন এবং এই অক্সিজেন মাঝখানে লিখবে আর কি, ঠিক আছে, যতগুলো পরমাণু আছে সেগুলো লিখবে, লেখার পরে তাদের মাঝখানে একটা বন্ড দিয়ে দেবে, ঠিক আছে। বন্ড দিলাম, তাহলে আমি ধরলাম এর মধ্যে একটাই বন্ড আছে, তাহলে বন্ড কি করলাম স্যার 1/2 একটা বন্ড দিয়ে দিলাম, তাহলে অর্থাৎ কি বন্ড পেয়ার ইলেকট্রন হলো দুটা, ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে চলো লোন পেয়ার বের করবো। লোন পেয়ার বের করার ফর্মুলা কি বলেছিলাম, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা আছে 12টা, বন্ড পেয়ার ইলেকট্রন কটা আছে 2টা, তাহলে তোমার লোন পেয়ার কটা আছে, লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে, লোন পেয়ার অ্যাকচুয়ালি লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন LPE, লোন পেয়ার ইলেকট্রন তাহলে কতগুলো আসলো না 10টা হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা লোন পেয়ার ইলেকট্রন গুলো আমরা কিভাবে করবো স্যার, লোন পেয়ার ইলেকট্রন যখন বসানোর সময় টেকনিকটা হচ্ছে কি, যে আমরা প্রথমে প্রান্তীয় পরমাণুগুলির অষ্টক পূর্তি করব, তারপরে ধীরে ধীরে আমরা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যাব, ঠিক আছে। প্রথমে কি বললাম, প্রান্তীয় পরমাণুর অষ্টক পূর্তি করব, তারপরে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্তি হবে। তাহলে দেখো 10টা ইলেকট্রন আছে, এবার 10টা ইলেকট্রন তোমরা বসাতে যাও, তাহলে দেখো এখানে কি বললাম স্যার, এর এখানে 2টা ইলেকট্রন আছে আর বাকি অষ্টক পূর্তি করার জন্য 6টা ইলেকট্রন লাগবে, তাহলে এখানে 6টা দাও, এই 6টা, 2টা, 4টা, 6টা হলো। আচ্ছা এবার 6টা গেল, তাহলে বাকি কতটা থাকলো, এখানে 6টা ইউজ করে বলছে 4টা আছে, তাহলে 4টা এঁকে দাও, এখানে একটা, এখানে একটা, 4টা হয়ে গেল। এবার দেখো সবার অষ্টক পূর্তি হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, এখানে তোমার কটা হয়েছে, তোমার 6 দিয়ে 8টা হয়েছে, এর অষ্টক পূর্তি হয়ে গেছে, কিন্তু এর 2, 4, 6 6টি হয়েছে, কিন্তু এর অষ্টক পূর্তি হয়নি। তো যখন দেখবো, আমি কি বললাম স্যার, এই যে লোন পেয়ার ইলেকট্রনটা যে আছে সেই ইলেকট্রন আমরা দুটো কাজে ব্যবহার করতে পারি, একটা লোন পেয়ার বানানোর জন্য কাজে ব্যবহার করতে পারি, আর একটা তোমার হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বানানোর জন্য ইউজ করতে পারি। তাহলে প্রথমে তো যেহেতু এর অষ্টক পূর্তি হয়নি, তাহলে এক কাজ করো, এর লোন পেয়ারের একটা লোন পেয়ার ইলেকট্রনকে তুমি এখানে নামিয়ে দাও, ঠিক আছে, এখানে বন্ড করে দাও, ঠিক আছে। তাহলে বন্ড করে দিলে সুবিধা কি হলো দেখো, এবার দেখো এখানে তোমার 4টা, এখানে এর দেখো এর ক্ষেত্রে এবার অষ্টক পূর্তি হয়েছে, এর 2টি, এর 2টি 4টি, এখানে তোমার 4টা, 8টা হয়ে গেছে, এরও কিন্তু 8টা হয়ে গেছে, মানে এটা তোমার একদম সঠিক স্ট্রাকচার, অর্থাৎ কি এটাই অক্সিজেন লোন পেয়ার স্ট্রাকচার। ব্যাপারটা ক্লিয়ার? চলো পুরোপুরি ক্লিয়ার হলো না, আরো একটা উদাহরণ করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। চলো এটা আমরা করবো এখন, তোমাকে বলো CO2 এর লুইস ডট স্ট্রাকচার তৈরি করো, CO2 লুইস ডট স্ট্রাকচার। দেখো স্যার CO2 লুইস ডট স্ট্রাকচার আমরা কিভাবে বানাবো, প্রথমে আমাকে কি বললাম, সিলেক্ট করতে হবে কেন্দ্রীয় পরমাণু কে হবে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে বলো, এখানে সংখ্যা যার কম আছে সেটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে কার্বনটা এখানে কেন্দ্রীয় পরমাণু হবে, আর অক্সিজেনটা তোমার প্রান্তীয় পরমাণু। ফার্স্ট কাজ হচ্ছে কি ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা গণনা করো। ভ্যালেন্সিয়াল স্যার কার্বনের কত হয়, কার্বনের অ্যাটমিক নাম্বার 6 মানে কি 2,4, অর্থাৎ কি কার্বনের যোজ্যতা করে 4টা আছে, কার্বনের 4টা আছে, প্লাস অক্সিজেনের কটা 6টা করে আছে, একটু আগে দেখলাম আমরা
তাহলে 6 ইন্টু 2 অর্থাৎ কি 12টা, অর্থাৎ টোটাল এখানে কতগুলো আছে 12 আর 4 16, অর্থাৎ কি 16টা তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে। ঠিক কথা। আচ্ছা, এরপরে তুমি এখানে কি বললাম স্যার, বন্ড পেয়ার ইলেকট্রন বের করো, বন্ড পেয়ার ইলেকট্রন বের করো। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে মাঝখানে বসাও, আর এদিকে একটা অক্সিজেন দাও, এদিকে একটা অক্সিজেন দাও, মাঝখানে একটা করে বন্ধন দিয়ে দাও। ঠিক আছে, এটা ফার্স্ট কাজ আর কি। ঠিক আছে, এবার এখানে কতগুলো করে বন্ধন হবে আমরা পরে সেটা বসাবো। ঠিক, তাহলে আমরা বন্ড পেয়ার ধরে নিলাম যে তাদের মাঝখানে যদি দুটো পরমাণু কানেক্ট আছে তাহলে দুটো বন্ধন আছে, 2 ইন্টু 2 অর্থাৎ কি 4টা তোমার বন্ড পেয়ার ইলেকট্রন আছে। তারপরে তোমার লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বের করো। লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করবো স্যার, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 16টা আছে, -4 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে কত হবে না তোমার হচ্ছে 12টা হচ্ছে কি তোমার লোন পেয়ার ইলেকট্রন আছে, যেটা আমরা কিসের জন্য ব্যবহার করব না, হয় লোন পেয়ার বানাবো বা হচ্ছে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বানাবো। ঠিক আছে, তাহলে চলো এবার চলে আসো 12টা। আগে কি বললাম স্যার, প্রান্তীয় পরমাণুর অষ্টেক ফুলক পড়বো, তারপরে যদি ইলেকট্রন বেঁচে যায় তাহলে তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে দিতে হবে। তাহলে এবার কতগুলো আছে লোন পেয়ার ইলেকট্রন, 12টা আছে। তাহলে চলে করো, এর এখানে তো দুটো আছে, এখানে 6টা দিতে হবে, এখানে 6টা দিয়ে দাও, এই দুটো 4টে 6টা, এর অষ্টপূর্তি হয়ে গেছে। আর বাকি গেল 6টা, তাহলে এখানে দাও 2টা, এখানে দাও 2টা, এখানে দাও 2টা। ঠিক আছে, তাহলে তো 6টা হয়ে গেছে। কিন্তু স্যার যখন 6টা হয়ে গেল, কিন্তু দেখো এর কিন্তু অষ্টপূর্তি হয়নি। এর কি অষ্টপূর্তি হয়েছে? এর কিন্তু অষ্টপূর্তি হয়নি। তাহলে এক কাজ করো, কি করবে, এক কাজ করো, এবার যেখানে বেশি আছে সেখান থেকে নামিয়ে দাও। তাহলে যেহেতু এর অষ্টপূর্তি হয়নি, তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন তুমি এখানে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি হলো স্যার, এর কিন্তু অষ্টপূর্তি, এর কিন্তু কোনো ঝামেলা হয়নি। তাহলে এর লাভ হলো কি, এর হচ্ছে কি এখানে 4টা, এখানে 2টা, 6টা হয়েছে। তাহলে একেও তুমি এখানে 2টা ইলেকট্রন দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এর অষ্টপূর্তি হয়েছে, এর অষ্টপূর্তি হয়েছে, কেন্দ্রীয় পরমাণুটার অষ্টপূর্তি হয়ে গেল। তাহলে এটাই হলো হচ্ছে গিয়ে অ্যাকুরেট লুইস ডট স্ট্রাকচার কার্বন ডাই অক্সাইডের। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে চলো আরো কয়েকটা উদাহরণ করো, তোমরা নিজেরা করো। এটা করবে স্যার, COCl2 এর তোমরা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার আঁকাবে। চলো নিজেরা করার চেষ্টা করো, চলো করো। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কি হবে স্যার, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন হবে। কেন? কেননা অক্সিজেন তো তড়িৎচুম্বকতা বেশি, তাই জন্য কার্বন হলো। তাহলে এক কাজ করো, তাহলে প্রথমে কি করবো স্যার, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কাউন্ট করতে হবে আমাদের। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কিভাবে কাউন্ট করবো, কার্বনের যোজ্যতা 4টা আছে, অক্সিজেনের কটা আছে 6টা আছে, ক্লোরিন কোন গ্রুপে অবস্থান করছে 17 নম্বর গ্রুপে অবস্থান করছে, তাহলে ক্লোরিনের 7টা আছে, তাহলে ক্লোরিনের 7টা করে আছে। তাহলে চলো টোটাল হচ্ছে 4 এর জন্য 6 প্লাস হচ্ছে ক্লোরিনের 7 7 14টা। ঠিক আছে, একটা ক্লোরিনের 7টা, তাহলে দুটো ক্লোরিনের জন্য 14টা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পাওয়া গেল। তাহলে যোগ করো তো, 10 আর 14 মানে হচ্ছে কি তোমার 24টা হচ্ছে কি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পাওয়া গেল। ঠিক আছে, বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করবো স্যার, বন্ড পেয়ার ইলেকট্রন তাহলে ধরে নেবো এখানে যতগুলো কেন্দ্রীয় পরমাণু, যতগুলো পরমাণু আছে ততগুলো বন্ধন প্রথমে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে 3টা পরমাণু আছে, বা তুমি এটাকে করো মাঝখানে কার্বনকে লিখো, তারপরে তোমার হচ্ছে কি 3 জনকে 3 দিকে বসিয়ে দাও। ঠিক আছে, কটা অক্সিজেন আছে, অক্সিজেন একটা আছে, তারপর ক্লোরিন আছে, বসিয়ে দাও। এরকম বসিয়ে দিলে তাহলে প্রত্যেকের মাঝখানে একটা করে বন্ধন তৈরি করে দাও। ঠিক আছে, বন্ধ করে দিলে তাহলে বন্ধন করে ধরলাম যে 3টা বন্ধন তৈরি হয়েছে। 3টা বন্ধন মানে কি 6টা বন্ড ইলেকট্রন তৈরি হয়েছে। লোন পেয়ার ইলেকট্রন কটা আছে স্যার, লোন পেয়ার ইলেকট্রন তোমার কি করবে, 24 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে স্যার 18টা। তাহলে হচ্ছে কি তোমার 18টা তোমার লোন পেয়ার ইলেকট্রন থাকলো। তাহলে এবার লোন পেয়ার ইলেকট্রন গুলো কি করবে স্যার, এখানে বসাবে প্রত্যেকের মধ্যে, প্রথমে প্রান্তীয় পরমাণুগুলো ফিল আপ করবো, তারপরে তোমার সেন্টার অ্যাটমে আসবো। দেখো এর অষ্টপূর্তির জন্য এখানে 2টো আছে, তো এখানে 6টা দিয়ে দাও, 6টা দিয়ে দিলে এরও তুমি 6টা দিয়ে দাও, এরও তুমি 6টা দিয়ে দাও। তাহলে সবারই অষ্টপূর্তি হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় পরমাণু অষ্টপূর্তি হয়নি। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে কি স্যার, আমরা কার ইলেকট্রনটাকে আমরা এখানে নামাবো আর কি। দেখো এখানে আমরা মনে রাখবো বা আমরা দেখবো এটা যে অক্সিজেন তার যোজ্যতা ও 2 করতে পারে। ঠিক আছে, কিন্তু ক্লোরিন কিন্তু যোজ্যতা ও 1 দেখায়। ঠিক আছে, কিন্তু তোমার যদি ক্লোরিনে তুমি এখানে নামিয়ে দাও, সাপোজ তুমি বলছো যে ক্লোরিনে আমরা 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে এরও অসুবিধা হবে না, এরও অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু ক্লোরিন তার কিন্তু যোজ্যতা কখনো 2 দেখাতে পারে না, তাই জন্য ক্লোরিন কিন্তু তোমার 2টো বন্ড তৈরি করবে না, হয় ক্লোরিন 3 করবে বা 5 করবে, অড নাম্বার গুলো করবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু অক্সিজেন কিন্তু তোমার ডাবল বন্ড তৈরি করতে পারে, মানে অক্সিজেন তোমার হচ্ছে গিয়ে যোজ্যতা 2 দেখাতে পারে। তাহলে দেখো ওখানে অক্সিজেন তুমি 2টো ইলেকট্রন নামিয়ে দাও, এখানে নামিয়ে দিলে তাহলে অক্সিজেন অষ্টপূর্তি হয়ে গেল, কার্বনের অষ্টপূর্তি হয়ে গেল, ক্লোরিনের অষ্টপূর্তি, সবারই অষ্টপূর্তি হয়ে আছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার COCl2 হচ্ছে গিয়ে ভ্যালেন্স বন্ড স্ট্রাকচার বা লুইস ডট স্ট্রাকচার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে তোমরা একই রকম ভাবে একটা অ্যানায়ন করবে। এটা লুইস ডট স্ট্রাকচার আঁকাবে স্যার, NO2-, এটা লুইস ডট স্ট্রাকচার আঁকাবে। ঠিক আছে, দেখো স্যার আমি বলছি অ্যানায়নের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করার সময় যতগুলি মাইনাস থাকবে সেই মাইনাস গুলো যোগ করতে হবে। মানে দেখো মাইনাস মানে কি, ওরা ইলেকট্রন গ্রহণ করে আছে,
তার জন্য ভ্যালেন্স শেলের মধ্যে ইলেকট্রনটা গ্রহণ করেছে, তার জন্য ভ্যালেন্স শেলের ইলেকট্রন যখন কাউন্ট করব যতগুলি মাইনাস থাকবে তত যোগ করতে হবে। আর যদি প্লাস থাকে কারো মাথায়, তাহলে প্লাস থাকলে যতগুলি প্লাস থাকবে ততগুলো বাদ দিয়ে দিতে হবে। প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার জন্য ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, তার জন্য প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে যোগ করে নেব। ঠিক আছে, ব্যাপারটা কিরকম স্যার? তাহলে চলো ভ্যালেন্স শেল ইলেকট্রন প্রথমে কাউন্ট করে নিই। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে স্যার? অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার সংখ্যা কম? নাইট্রোজেনের সংখ্যা কম, তাহলে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কতগুলো ইলেকট্রন আছে স্যার? নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 5, তাই তো? 7, নাইট্রোজেন অ্যাটমের 7, তাহলে 2,5, তাহলে 5টা। আচ্ছা, অক্সিজেনের কত? 6টা করে হয়, তাহলে চলো 5 আর দুটো অক্সিজেন আছে, 6 6 12, ঠিক আছে। আর তোমার হচ্ছে কি একটা মাইনাস আছে, তার জন্য একটা মাইনাস থাকার জন্য একটা প্লাস হলো। বুঝলাম ব্যাপারটা? যতগুলো মাইনাস থাকবে ততগুলো প্লাস করতে হবে ভ্যালেন্স শেল ইলেকট্রন বের করার সময়। ঠিক, নেক্সট স্যার যোগ করে দাও এটা। তাহলে 17 18, তাহলে 18 আসে ভ্যালেন্স শেল ইলেকট্রন। আচ্ছা, তাহলে বন্ড পেয়ার কতগুলো আছে স্যার? তাহলে নাইট্রোজেনকে মাঝখানে রাখো, রেখে দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনকে মাঝখানে বন্ড করে দাও। ঠিক আছে, কোথায় কি মাইনাস আছে সেটা পরে আসছি আমরা। তাহলে তাহলে বন্ড আছে দুটো, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা আছে স্যার? বন্ড পেয়ার ইলেকট্রন আছে তোমার হচ্ছে দুটো বন্ড, একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 4টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা স্যার, লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে? লোন পেয়ার ইলেকট্রন কি বললাম স্যার? ভ্যালেন্স শেলে কত? 18টা আছে, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন গুলো বাদ দিয়ে দেবো, তাহলে 4টা, তাহলে টোটাল আছে হচ্ছে কি তোমার 14টা তোমার হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন গুলো কি কাজে লাগাবো? প্রথমে আগে তোমার প্রান্তীয় পরমাণু অষ্টক পূর্তি করবো, তারপরে কেন্দ্রীয় পরমাণু কাছে যাবো। তাহলে 14টা এখানে দুটো দাও, এই দুটো, 6টা, 8টা হয়ে গেছে। আচ্ছা, এখন একেও 6টা দিয়ে দাও, তাহলে 6 12টা দিলাম। আর কটা আছে স্যার? তাহলে 12টার মধ্যে আর দুটো আছে, তাহলে 8 দুটো তুমি এখানে দিয়ে দাও। ভালো কথা, বুঝে গেছি। আচ্ছা, এবার গল্পটা হচ্ছে কি স্যার? গল্প হচ্ছে কি, নাইট্রোজেন তার কি তোমার অষ্টক পূর্তি হয়েছে? দেখো ভালো করে। হয়েছে স্যার। নাইট্রোজেন তো অষ্টক পূর্তি হয়নি, তাহলে কি করবে? যে কোনো অক্সিজেন একটা তার কি করলো? তার লোন পেয়ার ইলেকট্রনটাও ডবল বন্ড করে নিল। ঠিক আছে, ডবল বন্ড করলো, তাহলে এরও অষ্টক পূর্তি হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেন কটা হলো? নাইট্রোজেন 4টা, এখানে দুটো 6টা, এখানে দুটো 8টা, তাহলে নাইট্রোজেন অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এবার কি বলেছিলাম স্যার? শুরুতেই বলেছিলাম যে কোথাও যদি মাইনাস চার্জ থাকে তাহলে মাইনাস চার্জটা কোথায় থাকবে? কেন্দ্রীয় পরমাণু না প্রান্তীয় পরমাণু? তাহলে অবশ্যই প্রান্তীয় পরমাণু থাকবে। মাইনাস চার্জটা তাহলে অক্সিজেনের মাথায় দিয়ে দাও, যেহেতু অক্সিজেন একটা বন্ধন তৈরি করে আছে। যদি অক্সিজেন একটা বন্ধন করে থাকে তাহলে তার মাথায় অবশ্যই মাইনাস চার্জ থাকবে, দুটো বন্ধন করে থাকলে তার মাথায় কোনো চার্জ থাকবে না। এবার দেখো কার মাথায় কত চার্জ আছে সেটা কিন্তু বের করার একটা ফর্মুলা আছে, যেটাকে আমরা বলি ফর্মাল চার্জ। ঠিক আছে, কোন একটা যৌগের ভেতরে সে কতটা আধান নিয়ে আছে নিজের কাছে, সেই আধানটা বের করার একটা সূত্র আছে, সেটাকে বলে ফর্মাল চার্জ সূত্র। সেটাও আমরা বের করতে পারবো, ফর্মাল চার্জের সাহায্যে বের করে দিতে পারবো এই যে যৌগটার মধ্যে কোন পরমাণুর মধ্যে কি চার্জ আছে, সেই চার্জগুলো বের করতে পারবো। আমরা আরো কয়েকটা অ্যানায়নের উদাহরণ করে নিই, তারপরে কিন্তু ফর্মাল চার্জের সাহায্যে প্রত্যেকটা আধান বের করে নিতে পারবো আমরা। ঠিক আছে, তোমরা এটা নিজেরা করো, একটা আধান বলছে এটা করো নিজেরা। ঠিক আছে, তোমরা করবে হচ্ছে কি NO3 মাইনাস করো, NO3 মাইনাস, এটার কি ফর্মুলা হবে? ঠিক আছে, তাহলে প্রথমে চলো ভ্যালেন্স শেল ইলেকট্রন কাউন্ট করো, ভ্যালেন্স শেল ইলেকট্রন করো, নিজেরা করো। তাহলে নাইট্রোজেনে 5, অক্সিজেনে 3 6 18, ঠিক আছে, 6টা করে, 3 জনের 18 প্লাস একটা, তাহলে কি হলো স্যার? 24টা হয়েছে। আচ্ছা, এবার তোমার বন্ড পেয়ার ইলেকট্রন বের করো। বন্ড পেয়ার ইলেকট্রন কি হবে স্যার? তাহলে ধরে নেবো 3টা বন্ধন আছে তাদের মাঝখানে, কারণ নাইট্রোজেনকে রাখবো, তাহলে 3 দিকে 3টা অক্সিজেন লাগিয়ে দাও। তাহলে ধরে নেবো তাদের মধ্যে মাঝখানে 3টা বন্ধন আছে। তাহলে 3টা বন্ধন মানে কি? একটা বন্ধনের জন্য 2টা করে, 3টা বন্ধনের জন্য টোটাল 6টা ইলেকট্রন আছে বন্ড পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন বের করো স্যার। লোন পেয়ার ইলেকট্রন কি হবে? লোন পেয়ার ইলেকট্রনটা আমরা কি করবো স্যার? ভ্যালেন্স শেলে 24টা আছে, সেখান থেকে 6টা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকলো? 24 থেকে 6 মানে কি 18টা ইলেকট্রন আছে। তাহলে 18টা ইলেকট্রন বসাও। তাহলে প্রথমে প্রান্তীয় পরমাণুগুলো ফিল আপ করবো। তাহলে অক্সিজেনকে দিয়ে দাও 6টা করে, 6টা দিয়ে দাও, একে 6টা দিয়ে দাও, একেও 6টা দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা স্যার, এবার তাহলে এদের তো সবারই 8টা করে অষ্টক পূর্তি হয়ে গেছে, কিন্তু কি কেন্দ্রীয় পরমাণু একই অষ্টক পূর্তি হয়েছে? এই কিন্তু অষ্টক পূর্তি হয়নি। এবার স্যার কি করব? দেখো, আবার নাইট্রোজেনের সর্বোচ্চ কতগুলো ভ্যালেন্সি করতে পারে স্যার? নাইট্রোজেন সর্বোচ্চ 4 করতে পারে, তাই তো? সমযোজতা ম্যাক্সিমাম 4 দেখাতে পারে। এবার নাইট্রোজেন কি করে স্যার? যে কোনো একটা অক্সিজেন তার কাছ থেকে ও কি করে স্যার? তাকে এই ইলেকট্রনটা এখানে নামিয়ে দেয়। তাহলে নামিয়ে দিলে এর অষ্টক পূর্তি হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেনে দেখো এখানে 4 4 8টা হয়ে গেছে, নাইট্রোজেন অষ্টক পূর্তি হয়ে গেছে। এবার স্যার এখানে কতগুলো মাইনাস ছিল? না, এখানে তোমার একটা মাইনাস আছে, কিন্তু স্যার এখানে অক্সিজেন তো দুটো মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস কিভাবে আসছে? দেখো কি স্যার, এবার এখানে আমরা যদি দেখি যে নাইট্রোজেন তো নরমালি 3টা বন্ধন তৈরি করে, 4টা বন্ধন তৈরি করার জন্য এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আসবে
আর অক্সিজেনের মাথায় একটা মাইনাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে, এইভাবে মাইনাস হয়ে থাকে। তাহলে দেখো এই মাইনাস গুলো হওয়ার জন্য দেখো একটা মাইনাস একটা প্লাস কে ক্যান্সেল করে দিল, আর ওভারঅল এই একটা অক্সিজেনের মাইনাসটা কিন্তু এই মাথার উপরে আছে। বোঝা গেল? দেখো এই যে কার মাথায় মাইনাস চার্জ থাকবে কার মাথায় প্লাস চার্জ থাকবে সেটা বের করে একটা সূত্র আছে, সেই সূত্রটাকে বলে ফর্মাল চার্জ সূত্র। ঠিক আছে, চলো সূত্রটা লিখে নাও এক্ষুনি। এটার সাহায্যে আমরা করবো যে সেই সূত্রটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নেবো। কিন্তু স্যার ফর্মাল চার্জ বের করার সূত্র, ফর্মাল চার্জ। ঠিক আছে, ফর্মাল চার্জ বের করার সূত্রটা কি স্যার? ইজ ইকুয়ালস টু তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্সিয়াল, ঠিক আছে, ভিই নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্সিয়াল, আচ্ছা, মাইনাস নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, লোন পেয়ার না কিন্তু লোন পেয়ার ইলেকট্রন, একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে, আচ্ছা, মানে নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ড ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2, ঠিক আছে। কি বললাম স্যার? ভ্যালেন্সিয়াল, তাহলে সূত্রটা কি? সূত্রটা ভালো করে লিখো, এটা ভালো করে লিখো। বললাম যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মাইনাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস তোমার হচ্ছে গিয়ে বন্ড পেয়ার বিপি ইলেকট্রন বাই 2, ঠিক আছে। তাহলে সূত্রটা একটু ভালো করে মাথায় ঢুকে নাও। কি বললাম? ভ্যালেন্সিয়াল মানে যেই পরমাণুটির আমরা ফর্মাল চার্জ বের করছি সেই পরমাণুটির যোজ্যতা কক্ষে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন সংখ্যা মাইনাস ওই পরমাণুটির ভেতরে কতগুলো লোন পেয়ার ইলেকট্রন আছে সেই লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা মাইনাস সেই পরমাণুটির ভিতরে সেই পরমাণুটি কতগুলো বন্ধন তৈরি করেছে সেই বন্ধনের ইলেকট্রন সংখ্যা বাই 2। ঠিক, চলো স্যার আমরা এখানে এই পরমাণুগুলির আমরা ফর্মাল চার্জ বের করে আমরা বিষয়টাকে আমরা ভালো করে সূত্রটা বুঝবো। দেখো স্যার এখানে পরমাণুটা যদি আমরা বের করতে চাই, প্রথমে দেখো আমরা এখানে তো নাইট্রোজেনের প্রথমে আমরা বের করবো। এখন নাইট্রোজেনের ফর্মাল চার্জ আমরা এক্ষুনি বের করে নিতে পারবো। চলো সূত্র আমরা ফর্মাল চার্জের সূত্র ফেলে দেবো। নাইট্রোজেনের যদি বের করতে চাই তাহলে ফর্মাল চার্জ, নাইট্রোজেনের ফর্মাল চার্জ, ঠিক আছে, এন এর ফর্মাল চার্জ যদি বের করি তাহলে দেখো এখানে কি বললাম, আমাদের সূত্র কি? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেনের ভ্যালেন্সিয়ালে কতগুলো ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, তাহলে এখানে লিখবো 5, ঠিক আছে। তারপরে স্যার নেক্সট কি? লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার আছে? কোনো লোন পেয়ার নেই, তাই জন্য এখানে লিখবো -0। আচ্ছা স্যার বন্ড কতগুলো করেছে? চলো মাইনাস কি করবো স্যার? বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো বন্ধন তৈরি করেছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা বন্ধন তৈরি করেছে। তাহলে 4টা বন্ধন মানে কি? 8টা ইলেকট্রন, একটা বন্ধন মানে 2টো ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন, তাহলে 8, ঠিক আছে, বাই 2 বললাম, ঠিক আছে। তাহলে সূত্র ফেলে দাও। এখন কি বললাম যে তোমার হচ্ছে 5 - 4, তাহলে কত হলো? +1। অর্থাৎ কি এখানে নাইট্রোজেনের মাথায় কত আছে? ফর্মাল চার্জ কত আসবে? +1, দেখো +1 আসছে, ঠিক। তাহলে চলো এবার এই অক্সিজেনটা, এবার এখানে এক কাজ করি, অক্সিজেন গুলোকে আমরা নাম্বারিং করে দিই। এটা 1 নম্বর অক্সিজেন বলে দিই, এটা কারণ প্রত্যেকটা অক্সিজেন আছে, তাহলে 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর অক্সিজেন, তাহলে 1 2 3 তিনটাই অক্সিজেনে আমরা ফর্মাল চার্জ বের করবো। চলো বের করি। চলো যদি বের করি তাহলে 1 নম্বর অক্সিজেনে, ঠিক আছে, O1, 1 নম্বর অক্সিজেনে যদি আমরা ফর্মাল চার্জ বের করি, সূত্র বলো। সূত্র কি? যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা, অক্সিজেন যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? 6টা থাকে, তাহলে 6 লিখো। তাহলে মাইনাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, দেখো এই অক্সিজেনের মাথায় কতগুলো লোন পেয়ার আছে স্যার? এই 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে 4 মাইনাস করো, ঠিক আছে। আচ্ছা মাইনাস বন্ড, কতগুলো বন্ধন তৈরি করেছে? এই অক্সিজেনে কতগুলো বন্ধন তৈরি করেছে? 2টো বন্ধন, তাহলে 2টো বন্ধন মানে কি? 4টা ইলেকট্রন, তাহলে 4টা ইলেকট্রন বাই 2, ঠিক। তাহলে কত হলো স্যার? 6 - 4 - 2, তাহলে এখানে টোটাল কত আসবে স্যার? 0। অর্থাৎ কি এই অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কত আছে? 0 আছে, ঠিক, 0 আছে। হ্যাঁ, এবার দেখো অক্সিজেন 2 মানে 2 নম্বর অক্সিজেনটা আমরা বের করবো। 2 নম্বর অক্সিজেনটা, O2 না কিন্তু 2 নম্বর অক্সিজেনটা আমরা ফর্মাল চার্জ বের করছি। তাহলে 2 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? যোজ্যতায় কটা ইলেকট্রন আছে? 6টা, অক্সিজেন তো যোজ্যতায় 6টাই থাকে। আচ্ছা মাইনাস কতগুলো লোন পেয়ার আছে? দেখো লোন পেয়ার কতগুলো আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, লোন ইলেকট্রন আছে 6টা, 6 লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কতগুলো বন্ধন তৈরি করেছে? একটা বন্ধন মানে কি? 2টো ইলেকট্রন, -2/2, ঠিক আছে। তাহলে টোটাল কত আসবে স্যার? এই 6 কেটে গেল মানে -1, তাহলে অক্সিজেনের ফর্মাল চার্জ কত হবে? -1 লিখেছি, -1। এখন স্যার O3 3 নম্বর অক্সিজেনটা, 3 নম্বর অক্সিজেনটার কত আসবে? একই রকম করো। তাহলে যোজ্যতা 6টা আছে, কতগুলো লোন পেয়ার আছে? 1টা 2টা 3টা, মানে 6টা লোন ইলেকট্রন আছে, মাইনাস কতগুলো বন্ধন করেছে? একটা বন্ধন মানে 2টো ইলেকট্রন, তাহলে 2/2, তাহলে এর ক্ষেত্রেও -1। তাহলে এই অক্সিজেন দুটো কিন্তু -1 করে আছে, এই নাইট্রোজেনটা +1 আছে, এবং ওভারঅল এই NO3 আমরা এখানে কিভাবে লিখি না NO3 মাইনাস করে লিখি। তাহলে এর আমরা স্ট্রাকচার আগাতে পারবো, এখন গঠন তৈরি করতে পারবো NO3 মাইনাসের, NO2 মাইনাসের, ঠিক আছে। ফর্মাল চার্জ আমরা ইউজ করতে পারবো, ঠিক, ব্যাপারটা বুঝে গেছি। নেক্সট চলো আরো বিষয় একটা করবো, একটা গুরুত্বপূর্ণ আছে এখানে। দেখো এটার আমরা করবো এখন,
এটা তোমরা করবে যে SO2, ঠিক আছে, SO2 তোমার লুইস ডট স্ট্রাকচার আঁকাও। চলো কি করবো স্যার, প্রথমে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বের করো। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত আসবে? সালফারের যোজ্যতা কটা আছে? সালফার কোন গ্রুপে আছে? 16 নম্বর গ্রুপে। 16 নম্বর গ্রুপে থাকলে কটা হবে? 6টা থাকবে, ঠিক আছে, 6টা, কারণ সালফার, চলো কোটে রাখো 16, 2 I প্লাস একটা অক্সিজেনের 6টা করে 12টা, তাহলে 12টা, ঠিক আছে, তোমরা কত হলো? 18টা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হলো। এবার সালফারকে এখানে রাখো মাঝখানে রেখে দুদিকে দুটো অক্সিজেন লাগিয়ে দাও। তাহলে কতগুলো বন্ধন আছে? দুটো বন্ধন আছে। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন বের করে ফেলো। বন্ড পেয়ার ইলেকট্রন কত হচ্ছে কি? 2 × 2, তাহলে হচ্ছে 4টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। আচ্ছা, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা বের করো। লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে? তাহলে কি করবো স্যার, ভ্যালেন্সিয়ালে 18 - 4 মানে হচ্ছে কত আসবে? 14টা। তাহলে 14টা তোমার লোন পেয়ার তুমি কেমন ফিল আপ করবে? তাহলে প্রথমে অক্সিজেন মাথায় দিয়ে দাও 6টা 6টা করে, 6টা 6টা 6টা, এই 6টা 6টা 6টা, বুঝলে 6 × 18টা হয়ে গেল। আর কটা আছে? 6টা আছে। তাহলে আর কটা আছে? 6 × 12, 12 আর দুটো আছে, ঠিক আছে। আর দুটো মানে তোমার এখানে দুটো দিয়ে দাও। চলো দেখো কি হচ্ছে ঘটনা। এবার ঘটনা হচ্ছে কি স্যার, এদের তো অষ্টপূর্তি হয়েছে, সালফারের কটা আছে? 4 2 6, 6টা হয়েছে। তাহলে এক কাজ করে একটা লোন পেয়ার এখানে নামিয়ে দাও। নামিয়ে দেওয়া হলো। এবার কি হলো স্যার, এবার এখানে হচ্ছে কি অক্সিজেনটা তোমার হয়ে গেল, অক্সিজেনটা ডাবল বন্ড করে নিল। তাহলে এখানে 4 2 6 2 8টা সালফারের অষ্টপূর্তি হয়ে গেছে, এই অক্সিজেন অষ্টপূর্তি হয়ে গেছে, এই অক্সিজেন অষ্টপূর্তি হয়ে গেছে। তাহলে এই স্ট্রাকচারটা কি ঠিক? দেখো লুইস ডট স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই স্ট্রাকচারটা ঠিক, ঠিক আছে, এটা কোনো তো ভুল নেই। এর অষ্টপূর্তি হয়ে গেছে, এর অষ্টপূর্তি হয়ে গেছে, এর অষ্টপূর্তি হয়ে গেছে। এখানে মাইনাস চার্জ দিয়ে দেবো, এখানে সালফারে এখানে প্লাস চার্জ দিয়ে দেবো, তাহলে SO2 ফিল আপ থাকবে। কিন্তু স্যার আমরা যদি অ্যাকুরেট বলি কোন স্ট্রাকচারটা কি হবে, মানে ঠিক হবে, তাহলে কোন স্ট্রাকচারটা ঠিক হবে, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু ঠিক না, ঠিক আছে। দেখো মানে লুইস ডট স্ট্রাকচার গুলোর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার, তো সেটা দেখার জন্য আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। লুইস ডট স্ট্রাকচার তৈরি করতে হলে আমরা সবসময় চেষ্টা করব যে কেন্দ্রীয় পরমাণুটি যেন ম্যাক্সিমাম সমযোজ্যতা দেখাতে পারে, বা ও সর্বোচ্চ জারণ সংখ্যায় যদি ওর প্রবাবিলিটি থাকে, তাহলে এ কিন্তু অবশ্যই ও কি করবে না, সর্বোচ্চ সমযোজ্যতায় চলে যাবে, ঠিক আছে, সর্বোচ্চ সমযোজ্যতায় চলে যাবে। দেখো এখানে এই স্ট্রাকচারটা ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু আমরা কি করব স্যার, আমরা এটাও করব যে দেখো এখানে সালফারের সমযোজ্যতা কত হয়েছে, সালফারের যোজ্যতা দেখো, এখানে একটা বন্ড তৈরি করেছে মানে এক যোজ্যতা দেখাচ্ছে, দুটো যোজ্যতা দেখাচ্ছে, তিনটা যোজ্যতা দেখাচ্ছে, আর দুটো লোন ইলেকট্রনে তোমার হচ্ছে গিয়ে কত দেখাচ্ছে না, 4টা দেখাচ্ছে। কিন্তু ও যদি করে কি স্যার, এখানে ও একটা বন্ধন যদি এখানে নামিয়ে দেয়, তাহলে কি হবে না, তোমার এই সালফারে দেখো 2 4 আর এখানে লোন পেয়ার মানে কি, একটা লোন পেয়ার মানে দুটো আর কি, ঠিক আছে, দুটো যোজ্যতা দেখবে। তারপর এর মধ্যে তাহলে সমযোজ্যতা কত আসলো স্যার, 6 কিন্তু সমযোজ্যতা চলে আসছে, ঠিক আছে। তো তাহলে কিন্তু এবার দেখো সালফারটা এখানে ম্যাক্সিমাম জারণ অবস্থায় আছে। এবং দেখো এক্ষেত্রে আমাদের কি হলো, এখানে তো লোন পেয়ারটা আছে, তো এক্ষেত্রে কি হলো স্যার, এক্ষেত্রে তোমার এই যে স্ট্রাকচারটা আছে এর কিন্তু কারো মাথাতেই ফর্মাল চার্জ ছিল না, মানে নেই আর কি, এর মধ্যে কিন্তু কারো মধ্যেই ফর্মাল চার্জ নেই। তাহলে এখানে একটা নোট বলে লিখে রাখতে পারো, নোট বলে লিখে রাখো তোমরা, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু তোমার কম্পিটিটিভ পরীক্ষায় আসে, যে তোমাকে অনেকগুলো তোমার স্ট্রাকচার দিয়ে দেবে, তুমি সবগুলো অষ্টক পূর্তি করে দেখবে যে সবগুলো অষ্টক পূর্তি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোন স্ট্রাকচারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা কি করে বুঝবে। তো সেটা বোঝার রাস্তা কি, একটা জিনিস তোমরা এখানে লিখে নাও আর কি, লিখে রাখতে পারো। সেটা হচ্ছে কি, তোমার সবসময় দেখবে কি যে মানে কম ফর্মাল চার্জ যুক্ত, ঠিক আছে, কম ফর্মাল চার্জ যুক্ত স্ট্রাকচার গুলি বেশি স্টেবল। কি বললাম স্যার, কম ফর্মাল গুলি বেশি স্টেবল, ঠিক আছে, 1 নম্বর কথা। আচ্ছা এই বিষয়টা তোমরা এখানে লিখে রাখো। চলো আরো কয়েকটা উদাহরণ করবো, তারপরে আমরা ব্যাপারটা বুঝতে পারবো এখানে। আচ্ছা চলো এই উদাহরণটার মধ্যে এই লাইনটা লিখে রাখো, পরে আরেকটা উদাহরণ করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো আরো। এরপর তোমরা এটা করবে, দেখি এটা কি করতে পারে, SO4 2- এটা করো দেখি। চলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বের করো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কাউন্ট করো। সালফারে কত, 6টা, অক্সিজেনে কত স্যার, অক্সিজেনের 6 করে, 4টা আছে, 24টা, আর দুটো মাইনাস থাকার জন্য দুটো প্লাস করবো, তাই তো করলাম। তাহলে যোগ করে কত আসবে স্যার, 8 মানে 32 আসবে, ঠিক আছে। আচ্ছা বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হবে, বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে সালফার 4টা আছে, সালফার 4 দিকে 4টা অক্সিজেন দিয়ে দাও, দিয়ে প্রত্যেকটা মাঝখানে একটা করে প্রথমে বন্ড বসানোর পরে এবার কি করবে, 4টা বন্ধন আছে, 4 × 2 মানে 8টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে স্যার,
লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করবো? 32 মাইনাস 8 মানে কত আসবে? মানে হচ্ছে 24টা তোমার হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে। চলো বসাও, 24টা বসিয়ে দাও, 6টা 6টা করে দিয়ে দাও, এই দুটো 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 দিলে এবারে 6টা দিয়ে দাও। তাহলে হয়ে গেছে। তাহলে এই স্ট্রাকচারটা কি ঠিক আছে? চলো এটা এখানে কিন্তু সালফারের অষ্টক পূর্তি হয়ে গেছে, অক্সিজেনের অষ্টক পূর্তি হয়ে গেছে, প্রত্যেকটা অক্সিজেন অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এই স্ট্রাকচারটা কি ঠিক? দেখো ওই যে তোমাদের শুরুতেই বলেছি, এটাও কিন্তু একটা তোমার লুইস ডট স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই স্ট্রাকচারটা ঠিক। কিন্তু আমরা যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার কোনটা হবে, তাহলে আমরা কি বলেছি স্যার? আমরা বলেছি যেখানে কেন্দ্রীয় পরমাণুটি চেষ্টা করব আমরা কি সবসময় ও ম্যাক্সিমাম সমযোজ্যতায় থাকবে আর কি। ঠিক আছে, কি বললাম? সেখানে চেষ্টা করব যেখানে তোমার হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুটি ম্যাক্সিমাম সমযোজ্যতায় থাকবে, সেটা হচ্ছে কি ওর স্টেবল স্ট্রাকচার হবে। দেখো এখানে সালফারের সমযোজ্যতা কত আছে? 4 আছে। ঠিক আছে, সালফার তো 4 দেখাতে পারে, কিন্তু সালফার সর্বোচ্চ কত করতে পারে? সর্বোচ্চ 6 করতে পারে। দেখো কি এবার আমরা কি করতে পারি? দেখো এখানে এর একটা বন্ধন আমরা এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এর একটা বন্ধন আমরা এখানে নামিয়ে দিলাম, নামানো হলো। তাহলে দেখো সালফার এবার কত হয়েছে? 1 2 3 4 6টা হয়ে গেছে, মানে সালফার খুব খুশি ও ম্যাক্সিমাম সমযোজ্যতায় আছে। ঠিক আছে, এবার তাহলে বাকি অক্সিজেন গুলো কি করবো স্যার? বাকি অক্সিজেন গুলো এখানে একটা মাইনাস দিয়ে দেবো, কারণ মাইনাস সাথে সবসময় কেন্দ্রীয় প্রান্তীয় পরমাণুর মধ্যে থাকবে, এর একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে এটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক সালফেটের তোমার লুইস ডট স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এখানে নোট বলে কয়েকটা লাইন লিখে রাখো যে অনেকগুলো তোমার লুইস ডট স্ট্রাকচার মানে সালফেটের এটাও হতে পারে যেখানে তুমি অক্সিজেন গুলোকে দিয়ে দিলে এরকম করে। ঠিক আছে, এটাও তোমার পরীক্ষা হলে অপশনে এই অপশনটাও থাকবে, এই অপশনটাও থাকবে, এটাও থাকবে, কিন্তু তোমাকে যদি বলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো সেই বিষয়টা লিখে রাখো নোট বলে। ঠিক আছে, নোট বলে এখানে লাইনটা লিখে রাখো যে তোমার কি বলবো যে সেই স্ট্রাকচারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যেখানে কি হবে না কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ সমযোজ্যতায় থাকবে, সেটাই হচ্ছে কি তোমার স্টেবল হবে। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা কি, সেই স্ট্রাকচারটা বেশি, যেটা আমরা রেজোনেন্সের মধ্যে পড়বো, রেজোনেন্স আমাদের পড়বো আর কি, এই চ্যাপ্টারের নাম আমরা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে রেজোনেন্স পড়বো। তখন রেজোনেন্স অ্যাকচুয়ালি এই লুইস ডট স্ট্রাকচার গুলো আমরা আঁকাচ্ছি রেজোনেন্স করার জন্য আর কি, কারণ একটা স্ট্রাকচার অনেক ভাবে থাকতে পারে এবং ওই স্ট্রাকচার গুলোর কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল সেটা আমরা এইভাবে বলতে পারবো যে 1 নম্বর কথা কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ যার অবস্থা থাকবে সেটা দেখবো। আর দ্বিতীয় কথা কি, যার মধ্যে মানে যেখানে বন্ধনের সংখ্যা বেশি, কি বললাম, যেই স্ট্রাকচারটার মধ্যে বন্ধন সংখ্যা বেশি হবে সেই স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে। কি বললাম স্যার? যেখানে বন্ধনের সংখ্যা বেশি, ঠিক আছে, সেই গঠনটি ও বেশি সুস্থিত, ঠিক আছে, সুস্থিত। এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখো আর কি, লিখে রাখো কোথাও। কি বললাম স্যার? তাহলে যদি এরকম কোনো অপশন থাকে যে যেখানে কেন্দ্রীয় পরমাণুটি তোমার ম্যাক্সিমাম সর্বোচ্চ সমযোজ্যতা দেখাতে পারবে, সেটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু সর্বোচ্চ সমযোজ্যতায় নিয়ে চলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। SO3 2- এটা ক্ষেত্রে কিভাবে করবে? SO3 2-, চলো করো, শুরু করো। আচ্ছা, এখন ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বের করো। তাহলে স্যার 26 - 6, তাহলে হচ্ছে 20টা হচ্ছে কি তোমার লোন পেয়ার ইলেকট্রন আছে। সেই লোন পেয়ার ইলেকট্রন গুলো তোমাকে এখন বসাতে হবে। চলো বসাবো আমরা এখন। তাহলে কি বললাম, প্রান্তীয় পরমাণুগুলো অষ্টক ফিল আপ করতে হবে। চলো বসাও, এখানে 6টা করে দিয়ে দাও, 6টা করে দিয়ে দাও, এগুলো 6টা দিয়ে দাও। তাহলে কথা হলো স্যার 20টার মধ্যে 18টা বসিয়ে দিলাম, বাকি দুটা, তাহলে দুটো হচ্ছে তুমি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে দিয়ে। ঠিক আছে, ভালো কথা। তাহলে সবার অষ্টক পূর্তি হয়েছে কিনা দেখে নাও। এর অষ্টক পূর্তি হয়েছে, এর অষ্টক হয়েছে, হয়ে গেছে। কেন্দ্রীয় পরমাণু দেখো 3 দিয়ে 3টা বন্ড করে 6টা ইলেকট্রন, আর এখানে দুটো মানে অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে কি স্যার এই স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে? এই স্ট্রাকচার কি ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট? না স্যার, এই স্ট্রাকচার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? দেখো আগে বলো সালফারের যোজ্যতা মানে সমযোজ্যতা কত হয়েছে, সালফারের, সেটাকে দেখে নাও। কি বললাম স্যার, সমযোজ্যতা কিভাবে গুনবো? একটা বন্ধন মানে একটা সমযোজ্যতা, ঠিক আছে, একটা বন্ধন একটা সমযোজ্যতা। একটা সমযোজ্যতা আছে এখানে একটা সমযোজ্যতা আছে, এখানে একটা সমযোজ্যতা আছে, 3 আছে। আর এই যে লোন পেয়ার মানে হচ্ছে গিয়ে তোমার দুটো লোন ইলেকট্রন মানে হচ্ছে দুটো সমযোজ্যতা।
তাহলে এখানে সালফারের সমযোজ্যতা কত হয়ে আছে? সালফারের সমযোজ্যতা 5 হয়ে আছে, কিন্তু সালফার তো সমযোজ্যতা 5 দেখাই না, কারণ সালফার হয় 2 দেখাবে বা 4 দেখাবে বা 6 দেখাবে, এর মধ্যে একটা থাকতে হবে, কিন্তু এখানে সালফার 5 করে আছে, তার মানে এই গঠনটা আগেই বাদ। ঠিক আছে, যদিও এখানে প্রত্যেকটা পরমাণু কিন্তু অষ্টপূর্তি হয়ে গেছে, কিন্তু স্ট্রাকচারটা আগেই বাদ হয়ে গেল। নেক্সট করবো স্যার সালফার, ওই যে বলেছি সালফার সবসময় চাই কি সমযোজ্যতা, ম্যাক্সিমাম সমযোজ্যতা থাকতে চাইবে। তাহলে থাকার জন্য আমরা কি করবো স্যার, একটা অক্সিজেনের বন্ডকে আমরা এখানে যদি নামিয়ে দিলাম, তাহলে দেখো এবার সালফারের সমযোজ্যতা কত হচ্ছে। তো দেখো এবার এই এখানে দুটো, 3টে 4টে আর এখানে দুটো 6টা, তাহলে সালফার এখানে সমযোজ্যতা 6 হয়ে গেছে। তাহলে খুব খুশি সালফারের ম্যাক্সিমাম জারণ অবস্থায় আছে। এবার দেখো এই অক্সিজেন এগুলো তো অষ্টপূর্তি হয়ে আছে, কিন্তু এদের কি বললাম, দুটো মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, করে দাও। এবার এই সালফারের কোনো ফর্মাল চার্জ থাকবে? এই সালফারের কোনো চার্জ থাকবে না, কিন্তু কেন স্যার? তোমরা তাহলে যদি কোনো কনফিউশন থাকে যে এর মাথায় তোমার ফর্মাল চার্জ থাকবে কিনা, তাহলে তুমি চলো ফর্মাল চার্জের সূত্র ফেলে দাও, তাহলে তুমি বুঝে যাবে যে এর মাথার মধ্যে চার্জ আছে কিনা বা এই অক্সিজেনের মধ্যে চার্জ আছে কিনা, তুমি সেটা বের করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো বের করে নাও, কোনো অসুবিধা নেই। চলো বের করো। বের করার জন্য তোমরা কি করবে স্যার, এখানে কাজ করো সালফারটা আমি বের করছি, তোমরা অক্সিজেন গুলো নিজেরা বের করবে। তো সালফারের বের করার জন্য আমরা কি করবো স্যার, প্রথমে ফর্মাল চার্জের সূত্র কি, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষে সালফারের কটা আছে, 6টা যোজ্যতা কক্ষে আছে। ঠিক আছে, সালফারের। আচ্ছা, তারপরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে কি কতগুলো লোন ইলেকট্রন আছে সেই লোন ইলেকট্রনটা লিখতে হবে। কতগুলো লোন ইলেকট্রন আছে স্যার, একটা দুটো আছে, তাহলে 2 মাইনাস করো, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা বাই 2। কতগুলো বন্ধন আছে, একটা দুটো তিনটে 4টা, তাহলে 4টা বন্ধন মানে 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন বাই 2। ঠিক আছে, করলাম। তাহলে কি হবে স্যার, তাহলে এখানে বাদ দাও, তাহলে 6 মাইনাস 2 মানে 4। ঠিক আছে, এখান থেকে -4, তাহলে কত আসছে 0। তাহলে এখানে সালফারের ফর্মাল চার্জ কত, 0। তাহলে একদম তুমি যদি এগুলো প্রত্যেকটা বের করো, দেখো এই অক্সিজেনে 0 আসবে, এই অক্সিজেনে -1 আসবে, এই অক্সিজেনে -1 আসবে। তাহলে এইভাবে তুমি চার্জগুলো বসাতে পারবে যে কার মাথায় চার্জ আছে। ঠিক আছে, চলো একটা ক্যাটায়নের আমরা করে নিই। এখন এটা তোমরা করবে, তোমরা হচ্ছে গিয়ে NH4+। ঠিক আছে, এটা তোমরা করো NH4+। চলো কিভাবে করবো, প্রথমে ভ্যালেন্স ইলেকট্রন বের করো। ভ্যালেন্স ইলেকট্রন কত আসবে, নাইট্রোজেনের 5। ঠিক আছে, আচ্ছা তাহলে হাইড্রোজেনের কত হচ্ছে গিয়ে 4টা আছে, তাহলে 4, তাই না? হাইড্রোজেন একটা করে থাকে, তাহলে 4 জন্য 4টা লিখলাম। আর প্লাস থাকলে কি করতে বলেছি স্যার, প্লাস মানে ইলেকট্রন বের হয়ে গেছে, প্লাস মানে ছেড়ে দিয়েছে, তাই ছেড়ে দিলে কি ভ্যালেন্স ইলেকট্রন কমে যাবে, তাই জন্য এটা মাইনাস করে দিতে হবে, যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস। ঠিক আছে, তাহলে কতগুলো হলো স্যার, তাহলে এখানে 8 আসছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, বন্ড পেয়ার ইলেকট্রন বের করো। বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে কি আছে, নাইট্রোজেনকে মাঝখানে লিখো, চারদিকে 4টা বন্ড করে হাইড্রোজেন লাগিয়ে দেওয়া হবে, তারপরে লোন পেয়ার ইলেকট্রন আমরা বসাবো। ঠিক আছে, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কাউন্ট করো, 4টা বন্ধন আছে, তাহলে 4 × 2, তাহলে হচ্ছে গিয়ে 8 আসলো। তাহলে লোন পেয়ার কতগুলো আছে, লোন পেয়ার ইলেকট্রন, তাহলে কি করবো স্যার, বন্ড ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন মানে 0, তাহলে এখানে কোথাও কিন্তু তোমার কোনো লোন পেয়ার নেই। ঠিক আছে, এবার স্যার পজিটিভ চার্জটা কোথায় থাকবে, পজিটিভ চার্জটা কোথায় থাকবে সেটা বের করবো কি করে, চলো ফর্মাল চার্জ বের করো। ফর্মাল চার্জ বের করে তোমরা দেখে নাও কার মাথায় পজিটিভ চার্জটা আছে। চলো যে কোনো একটা হাইড্রোজেনের বের করি, কারণ প্রত্যেকটা হাইড্রোজেন তো একই রকম আছে। চলো হাইড্রোজেনের প্রথমে বের করি, হাইড্রোজেনের ফর্মাল চার্জ বের করতে গেলে ফর্মাল চার্জের সূত্র কি, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। হাইড্রোজেনের যোজ্যতা কটা ইলেকট্রন থাকে স্যার, একটাই থাকে, হাইড্রোজেনের একটাই যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা, তাহলে 1। আচ্ছা, মাইনাস লোন পেয়ার আছে হাইড্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার নেই। আচ্ছা, মাইনাস বন্ড পেয়ার বাই 2, মানে বন্ড পেয়ার মানে একটা বন্ধন মানে কত, দুটো ইলেকট্রন বন্ড ইলেকট্রন দুটো আছে, বাই 2 করলাম, তাহলে তোমার হচ্ছে গিয়ে চলে আসলো, তাহলে 1 - 1 তাহলে 0, তাহলে এই হাইড্রোজেনের জারণ ফর্মাল চার্জ কত, 0 আছে। আচ্ছা স্যার নাইট্রোজেনের বের করবো, নাইট্রোজেনটা বের করো, নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করবো। তাহলে নাইট্রোজেন যোজ্যতা কক্ষে কটা থাকে, 5টা থাকে ইলেকট্রন। ঠিক আছে, লোন পেয়ার আছে কোনো লোন পেয়ার নেই। আচ্ছা, মাইনাস কতগুলো বন্ড তৈরি করে আছে, 4টা বন্ড করে আছে, 4টা বন্ড মানে 8টা ইলেকট্রন বাই 2। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তুমি যদি করো 5 মাইনাস, তাহলে এখান থেকে কত আসবে 4, তাহলে কত আসছে +1, অর্থাৎ কি এখানে যে প্লাস চার্জটা আছে সেটা নাইট্রোজেনের মধ্যে আছে। ঠিক বুঝে গেলাম। তাহলে সাধারণত কি হয় যে পজিটিভ চার্জগুলো কেন্দ্রীয় পরমাণুর মধ্যে থাকে আর নেগেটিভ চার্জগুলো প্রান্তীয় পরমাণুর মধ্যে থাকে। ঠিক আছে, এটা বুঝে গেছি স্যার। চলো, কিন্তু এটা মোস্ট অফ কেসে তোমার এটা মিলিয়ে যাবে আর কি, এটাই ঠিক যে তোমার পজিটিভ চার্জটা সবসময় কেন্দ্রীয় পরমাণুর মধ্যে থাকবে আর নেগেটিভ চার্জটা সবসময় তোমার কোথায় থাকবে না, তোমার প্রান্তীয় পরমাণু থাকবে। কিন্তু দুই একটা এক্সেপশনাল একটু দেখা যায়, তো তার জন্য ফর্মাল চার্জটা বের করে নেওয়া সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, যেমন আমরা বলে দিচ্ছি এখানে এই ক্ষেত্রে দেখো BF4- এর যদি আমরা বের করতে চাই, BF4- এর যদি আমরা লুইস ডট স্ট্রাকচার বের করতে চাই তাহলে কিরকম হবে।
দেখো তাহলে চলো করো, প্রথমে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বের করো। যদি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যদি বের করি তাহলে বোরনের কত আছে স্যার? বোরনের অ্যাটমিক নাম্বার কত হয়? 5, ঠিক আছে? তাহলে 2,3 অর্থাৎ কি যোজ্যতা থেকে 3টা ইলেকট্রন আছে। প্লাস ফ্লোরিনের কটা করে থাকে? 7টা করে থাকে ফ্লোরিন, তাই তো? ফ্লোরিন তো 16 নাম্বার আছে, 7টা করে, তাহলে 7 × 4, তাহলে 4 7 28, ঠিক আছে? 28 আর একটা মাইনাস মানে একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস করে দিলে তাহলে যোগ করো, তাহলে যোগ করলে কত আসবে? 32 আসবে, ঠিক আছে? 32 করে দিলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন বের করো, বন্ড পেয়ার ইলেকট্রন। আচ্ছা তাহলে কি করবে স্যার? বোরনকে দিকে চারদিকে একটা ফ্লোরিন লাগিয়ে দাও, কারণ এখানে একটা কেন্দ্রীয় পরমাণু বোরনই হবে, কারণ ওর সংখ্যা একটি। এটা করলে তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কত আছে স্যার? 4 × 2 মানে 8 আছে, মানে 8টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার বসাতে হবে, লোন পেয়ার ইলেকট্রন বের করো, লোন পেয়ার ইলেকট্রন তাহলে কত আসবে? 32 - 8, তাহলে কত আসবে স্যার? 8 4 মানে 24টা, ঠিক আছে? তাহলে 24টা ইলেকট্রন বসাও, তাহলে বসাও, প্রত্যেকে 6 করে দিয়ে দাও। সেটা হয়ে গেছে। তাহলে এবার মাইনাস চার্জটা কোথায় থাকবে? কারণ ক্লোরিন তো তোমার সিঙ্গেল বন্ড করে আছে, সিঙ্গেল বন্ড করে আছে, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস চার্জটা কার মধ্যে থাকবে? দেখো ফর্মাল চার্জ বের করে দেখো, এই মাইনাস চার্জটা কিন্তু তোমার ব্রোমিনের মাথায় আছে, ঠিক আছে? কেন সরি বোরনের মাথায় আছে, কারণ বোরন কিন্তু ও ম্যাক্সিমাম 3টা বন্ধন তৈরি করতে পারে, তাই জন্য বোরন যে কোনো 4টা বন্ধন তৈরি থাকার জন্য কিন্তু এই মাইনাস চার্জটা কিন্তু বোরনের মাথায় থাকবে, ঠিক আছে? এটা একটা এক্সেপশনাল, বাকি সবগুলো কিন্তু একই সূত্র দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো লুইস ডট স্ট্রাকচার কিন্তু তোমরা প্রত্যেকেই এখন করতে পারবে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা প্রত্যেকটা করে নিয়ে তোমরা আমাকে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে, ঠিক আছে? স্যার হোমওয়ার্ক গুলো তোমাদেরকে দেওয়ার আগে তোমাদেরকে লাস্ট আরেকটা একটু তোমাদের একটু বলে দিই। দেখো Cl2O7 এটার তোমার লুইস ডট কিভাবে অঙ্কন করবে বলো তো? এখানে কেন্দ্রীয় পরমাণুকে, আচ্ছা কি বলেছিলাম? কেন্দ্রীয় পরমাণু প্রথমে বলেছিলাম যার সংখ্যাটা কম থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু, তাই তো? এখানে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন, আচ্ছা ক্লোরিনের সংখ্যা কম আছে তো ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু হবে। আর তাছাড়া আমরা অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের কিন্তু তোমার তৈরিতা কম হয় এবং ক্লোরিনের আকারটাও বড়, তো তাই জন্য ক্লোরিনটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু হবে। এবার কথা হচ্ছে কি স্যার, যখন তুমি তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বের করবেই, করার পরে তুমি স্ট্রাকচারটা কিভাবে করবে? যে ক্লোরিন এখানে রাখবে, ধরো দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনকে রাখলে দুটো ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু আছে এখানে, এবার 7টা অক্সিজেন আছে, এবার 7টা অক্সিজেনকে কি করবে? এদের মাঝখানে সমান ভাগ করে দেবে। এরকম স্যার এখানে একে অক্সিজেন দেবে, একে অক্সিজেন দেবে, 3টা অক্সিজেন দেবে, একে 3টা অক্সিজেন দিলে, ঠিক আছে? দিলে মাঝখানে একটা অক্সিজেনকে এইভাবে রাখবে, ঠিক আছে? তো তাহলে প্রত্যেকে সমান ভাগ করে অক্সিজেন গুলো পাচ্ছে। তারপরে তুমি হচ্ছে গিয়ে তোমার লোন পেয়ার গুলো যেভাবে দিতে হবে, তুমি লোন পেয়ার ইলেকট্রন সংখ্যাটা বের করবে, করে নিয়ে প্রত্যেকে অষ্টক পূর্তি করবে, আগে তোমার প্রান্তীয় পরমাণুগুলো অষ্টক পূর্তি করবে, তারপরে তুমি কেন্দ্রীয় পরমাণুটাকে দেখবে। এই গঠনটা তোমরা লুইস ডট অঙ্কন করো, করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করো, আর বাকিগুলো তোমাদেরকে যেগুলো দিচ্ছি সেগুলো করো তোমরা, করে নিয়ে আমাকে কিন্তু গ্রুপে সেন্ড করবে, ঠিক আছে? করে নিয়ে আমাকে গ্রুপে সেন্ড করবে। তাহলে দেখো এখানে 3 নম্বরে তোমরা CO2 করবে, তারপরে ClO4 পারক্লোরেট অ্যানায়নটা এটা করবে, তারপরে নাইট্রাস অ্যাসিড HNO2 এটা বের করবে। এই প্রত্যেকটা তোমরা প্রত্যেকটা বুঝতে পারছো, এগুলো তোমরা প্রত্যেকটা লুইস ডট গঠন তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং পরিবর্তনশীল যোজ্যতা কারা দেখায় এবং সেগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো সেটা কিন্তু পরের ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে?